চোখ ভর্তি জল, রুমবন্দিতে। অন্যদিকে প্রতিটি নিউজ চ্যানেলের হেডলাইনে মেন শিরোনাম, ইয়াং জেনারেশন আইডল এমপি জিয়ন জাকুক শহরের নামকরা রেস্টুরেন্টে নিজের কন্ট্রোল হারিয়ে ভাঙচুর করেছে। তার সঙ্গে এক সুন্দরী রমণীকেও দেখা গিয়েছে। তের চোখের জল থামছে না, অথচ এখানে তের বিন্দুমাত্র দোষ নেই। এইচএসসি পরীক্ষা দিয়েছে সপ্তাহ হলো। তিন বান্ধবীরা মিলে ঠিক করেছিল রিইউনিয়ন করবে, ঘুরবে আর একটু আনন্দ করবে। তাই তো আজ বিকালবেলা প্ল্যান মতো একটি রেস্টুরেন্টে যায় তারা। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎ কোথা থেকে যেন একটা 10 অথবা 12 বছরের ছোট্ট ছেলে দৌড়ে এলো তের কাছে। এসে হাতে 3-4টা কিটক্যাট চকলেট, কয়েকটি ফুল সহ একটি চিরকুট হাতে দিয়ে বলল, একটা ভাইয়া এগুলো তোমাকে দিতে বলেছে। আর কিছু জিজ্ঞেস করার আগেই ছেলেটি দৌড়ে রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে গেল। ঘটনাটি এতই দ্রুত ঘটেছে, তে কিছু করবে অথবা বলবে তার সময়টুকুও পায় নাই। চকলেট টেবিলে রেখে চিরকুটটা খুলবে তার আগে কেউ ঝড়ের গতিতে তের হাত থেকে চিরকুটটা ছিনিয়ে নিয়ে গেল। পিছনে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল তের। একটা ঢোক গেল। মোবাইল ফোনের যুগে চিরকুট পেয়ে যতটা না সারপ্রাইজ হয়েছে তে, তার চেয়েও বেশি সারপ্রাইজ হয়েছে তের পাওয়া সদ্য চিরকুটটা এমপি জিয়ন জাকুকের হাতে দেখে। ভয় কলিজা তরতর করে কাঁপছে তে। এই সময় জাকুক এখানে কি করছে তাই ভাবছে তে, আর মনে মনে আল্লাহকে ডাকছে এই যাত্রায় তাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। তের বান্ধবীগুলো নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পুরো নাম কিম তেয়াং তে, যাকে দেখে কলিজা কাঁপছে সে তের চাচাতো ভাই জিয়ন জাকুক, সদ্য পাশকৃত সর্বোচ্চ ভোটের এমপি, যে বর্তমানে ইয়াং আইডল। কিন্তু তের জীবনের সবচেয়ে বড় টর্নেডো ঝড়, যাকে দেখলে তের মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপে। যাই হোক, কথাটা কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। জাকুক চিরকুটটা খুললো, খুলে এক নজর দেখলো, তারপর তের দিকে লাল টকটকা চোখ নিয়ে তাকালো। তে তার চোখের দিকে তাকাতেই তের মস্তিষ্কে একটা গানের কথা মনে পড়ে গেল। চোখ লাল কিসে, পীড়িতের বিষে নাকি অন্তরের বিষে, সুযোগ পাইয়া জাকুক ভাইয়া মারবো পিছে পিছে। জাকুক চিরকুটটা হাতে নিয়ে পিছে রাগে রেস্টুরেন্টের কাচের টেবিলে জোরে একটা ঘুষি দিল। সাথে সাথে ঝনঝন করে কাচের টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। তার হাত থেকে ঝরঝর করে রক্ত পড়তে লাগলো, কিন্তু তাও তার রাগ কমলো না। সামনে থাকা চেয়ারগুলোকেও লাথি মারলো, সেগুলো একটু দূরে গিয়ে পড়লো। বলিষ্ঠ দেহের পুরুষটা মুহূর্তে রেস্টুরেন্টের একাংশ লন্ডভন্ড করে চলেছে। রেস্টুরেন্টে থাকা বাকি মানুষের শোরগোল পড়ে গেল। ম্যানেজার ও কিছু স্টাফরা দৌড়ে এলো, কিন্তু তারা কাছে এগোনোর সাহস পেল না। তে যে কিছু বলবে না হয় তাকে থামাবে তার হলো না, কারণ এদিকে জাঙ্কুকের অগ্নিরূপ থেকে তের শরীরও নড়ে না, গলা দিয়ে আওয়াজও বের হয় না। পরক্ষণে জাঙ্কুক সবার সামনে থেকে তের হাত ধরে টেনে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। হাতটা এত জোরে ধরেছে ছাড়লে যেন তে পালিয়ে যাবে, অথচ এই হাতেই রক্ত চুপসে পড়ছে। গাড়িতে চুপচাপে ছিল তে, আর চোখে বারবার তাকাচ্ছিল জাঙ্কুকের হাতের দিকে, কিন্তু কিছুতেই সাহস হচ্ছে না বলার। জাঙ্কুক ভাই, আপনার হাতে রক্ত বন্ধ করেন, গাড়িতে ফার্স্ট এইড আছে। মেয়ের পাঁচেকের মধ্যেই গাড়ি বাড়িতে এসে থামলো। জাঙ্কুক গাড়ি থেকে নেমে আবার তের হাত ধরে টেনে বাড়ির ভিতরে নিয়ে গেল। এখনো রক্ত চুইয়ে পড়ছে। সন্ধ্যাবেলা সবাই বাড়িতে। ড্রয়িং রুমে এনে হাত ছেড়ে দিল তের। টিভিতে নিউজ দেখছিল তের বড় চাচা। খবরটি এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে, বাড়িতে খবরটি দেখে পরিবারের সদস্যরা আগে থেকে একত্র হয়েছে। জাঙ্কুকের সাদা শার্টটা রক্তে লাল হয়ে গেছে, তের হাতটাও। মা চাচিরা দেখে চিৎকার করে উঠলো, দৌড়ে জাঙ্কুকের কাছে এলো। তের ছোট চাচ্চু দ্রুত ফার্স্ট এড বক্স এনে জাঙ্কুককে ফার্স্ট এড করে দিল। তের মা তের দিকে এগিয়ে এসে বলল, তে তুই তো জাঙ্কুকের সাথে এলি, তুই কি এগুলো দেখিস নাই? তুই কি উচিত ছিল না জাঙ্কুককে ফার্স্ট এড করে দেওয়া? ডাইরেক্ট করেই তো এসেছি, গাড়িতেই তো ছিল। তাহলে তাছাড়া এরকম কি করে হলো? সবার মনোযোগের কেন্দ্র এখন তে, সবাই তার দিকে তাকিয়ে আছে। আর তে আশেপাশের নীরব থমথমে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। 4 বছর আগের কাহিনী যেন আবারও পুনরায় ঘটছে, কিন্তু ঘটনা ভিন্ন। হঠাৎ করেই জাঙ্কুক তের মাকে বলল, মামুনি, দেহুকে জিজ্ঞেস করো চিরকুটের ছেলেটিকে, কতদিনের পরিচয়। তোমার মেয়ে কি ভুলে গেছে সে আগে থেকে বিবাহিত? তের ভ্রুযুগল কুঁচকে এলো। জাঙ্কুকের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, ওই বিয়ে আমি মানি না। আর আপনি আবার আমার জীবনের উপর অধিকার খাটাচ্ছেন। এই বাড়িতে আমি আসলেই আপনি। কিছু বলার আগেই তের মা থেকে ঠাস করে থাপ্পড় মারলো। তে মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। জাঙ্কুক কি বলছে এগুলো তা বল। এ বাড়িতে আজ সকাল আসতে না আসতেই বিকালে আবারও কাহিনী শুরু করেছিস। তোকে বলে মারার জন্য হাতটা বাড়াতেই তের বড় চাচি ধরে থামালো। তের মনে আবারও আরেক দফা ঘৃণা জন্মালো জাঙ্কুকের প্রতি, আর বলল, তোমরা হয়তো জাঙ্কুকে তোমাদের সবকিছু মানতে পারো, কিন্তু আমি তাকে ঘৃণা করি, আমি খুব বেশি ঘৃণা করি। সে খুনি, আমার চোখে খুনি থাকবে। থাকবো না বাড়িতে, যে বাড়ি ছেড়েছি 4 বছর আগে, এখন ছাড়লেও ক্ষতি কি, আর কখনোই আসবো না। বলে এক হাতে চোখের পানি মুছে দরজার দিকে পা বাড়াতেই আচমকা কারো হ্যাচকা টানে তে কারো বাহুদয়ের উপর পড়লো। মাথা উঁচু করে জাঙ্কুককে দেখলো। সে ঠোঁটে বাঁকা হাসি দিয়ে একটু ঝুঁকে ফিসফিসিয়ে বলল, একবারের ভুলের মাসুল 4 বছর গুনেছি, এবার ভুল আমার হোক আর তোমার, মাসুল তোমাকেই গুনতে হবে চুরি বউ। তাছাড়া এবার চুরি পাখি তোমাকে রংমহলে আবদ্ধ হতেই হবে। তার কথা শুনে শরীরে শিরশিরিয়ে উঠল তের। কান্না থেমে হা করে তাকিয়ে রইল। মুহূর্তে হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেল। তে হাত ছাড়ানোর চেষ্টা বারবার করছে, কিন্তু কে শুনে কার কথা। তের রুমে দরজা খুলে তে
থেকে ভিতরে দিয়ে দরজা বন্ধ করে দিল জাঙ্কুক। ওপাশ থেকে বলল, আমার রংমহলে অনেক আগে থেকে আবদ্ধ তুই চাস আর না চাস, আমাতেই তোর শুরু, আমাতেই শেষ। চোখ ভর্তি জল, রুম বন্দিতে বিছানায় শুয়ে আছে আর ভাবছে। রাজনৈতিক রংমহলের পরিবেশ তের কখনোই পছন্দ না, অথচ তার 14 গোষ্ঠী রাজনৈতিক রংমহলে আবদ্ধ। এই রাজনৈতিক সহিংসতা থেকে বাঁচতে সে 4 বছর আগে চতুর্দশী বয়সে বাড়ি ছেড়ে নিজের নাড়ু বাড়ি উঠেছিল। সেদিনও ঠিক একই ঘটনা ঘটেছিল, কিন্তু ভয়ঙ্কর। খুব কাছের কাউকে হারিয়ে চঞ্চল থেকে চুপচাপ হয়েছে তে। তার দায়িত্বের সমস্ত কিছু তে কাঁধে নিয়ে না চাইতেই অদৃশ্য এক বন্ধনে আবদ্ধ হয়েছে। হঠাৎ করে মোবাইলে টুং করে শব্দ ভেসে এলো। ফোনটা খাটের উপর থেকে নিয়ে দেখে তের বান্ধবীর ফোন থেকে মেসেজ এসেছে, একটা ছবিও এলো। তে খুলতেই চমকে উঠলো, রক্ত ভেজা একটা চিরকুট। চিরকুটিতে লেখা, সময়টা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? তুমি খুব সুন্দর, আজ 2 বছর ধরে তোমাকে দেখছি, আর পারছি না। একপাক্ষিক ভালোবাসা সত্যি ভয়ঙ্কর। আমি তোকে ভালোবাসি, খুব শীঘ্রই আসছি আমি আমার করে নিতে। ইদি তোমার চেনা জানা একজন। তে খুব চিন্তিত হয়ে গেল। তের বেরং জীবনে এ কোন পাগলের আমদানি, যাকে তে চিনে? সারা জীবন কাজ কলেজে পড়লো, কে এই ব্যক্তি? অদ্ভুত তো। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো তে। ফজর আজান শুনে ঘুম ভাঙলো, ফ্রেশ হয়ে নামাজ আদায় করে নিল। 4 বছর পর বাবার আদেশে এ বাড়িতে কাল এসেছে তে, কিন্তু তার মস্তিষ্কে আজও সে বিচরণ করে। তার কথা, আবদার, দুজনের খুনসুটি, এগুলো আজও থেকে টানে। বারান্দার দিকে গেল সে। বারান্দায় দাঁড়িয়ে তার কবরখানা দেখা যায়। বড় কৃষ্ণচূড়া গাছের নিচে কি সুন্দর শুয়ে আছে, অথচ কৃষ্ণচূড়ার থেকেও তার গোলাপ পছন্দ। কিন্তু তের পছন্দের ফুল গাছই সে বাগান ভর্তি করে লাগিয়ে দিয়েছিল। একটা বড় নিঃশ্বাস নিল। হঠাৎ চোখ এলো জাঙ্কুকের দিকে। সকাল সকাল জগিং করে বের হয়েছে। লোকটা সত্যি অদ্ভুত। 32 বছর বয়সের এই পুরুষটি অনেক অ্যাট্রাকটিভ, হ্যান্ডসামও দেখতে। 26-27 বয়সের যুবকের মতো লাগে। আর একটা গোপন কথা হলো, তে কিশোরী বয়সে প্রথম ক্লাস সে। মুহূর্তে মনে বুদ্ধি চাপলো তে, দ্রুত রুম থেকে বের হয়ে গেল। এই সকালবেলা তের মা সহ বড় চাচি, ছোট চাচি রান্নাঘরে সবকিছু সামাল দিচ্ছেন। তেদের যৌথ পরিবার। তের দাদার কড়া আদেশ, বাড়ির নাম ক্ষুণ্ণ হবে এমন কিছু সে মোটেও মেনে নিবে না। যত বাধা বিপত্তি আসুক, যাই হোক না কেন, সবাইকে এক হয়ে থাকতে হবে। তের দাদা ছিলেন বড় রাজনীতিবিদ। তার জীবনের অনেক বছরই এই রাজনীতি রংমহলে আবদ্ধ ছিল। এই রাজনৈতিক সহিংসতা তার জীবন কেড়ে নিলেও মরার আগেও তিনি তের বড় চাচাকে রাজনীতি না ছাড়ার আদেশ দিয়ে গেছেন। তাই তো জাঙ্কুক আজ রাজনীতিতে। এছাড়াও তের দাদার দাদা একসময় জমিদার ছিলেন। পুরনো অনেক নিয়মের মাঝে তাদের পরিবারের সবাইকে অনেক নিয়ম মেনে চলতে হয়, যা সত্যিই অসহনীয় লাগে তের কাছে। এই যে সকাল সকাল এত কাজের লোক থাকতেও বাড়ির সব বউদের রান্নাঘরে থাকতে হবে, অদ্ভুত নিয়ম। অথচ কাজের লোকেরা রান্না করতে পারতো, আর বাড়ির বউরা এই সকালবেলা রেস্ট করতো। কিন্তু না, এ বাড়ির কড়া আদেশ, রান্নাঘরে কাজের লোক যাওয়া নিষেধ, আর বাড়ির বউ মেয়েদেরই রান্না করতে হবে। তে চুপচাপ রান্নাঘরে গিয়ে তার মাকে বলল, আমাকে খাবার দাও, রাতে কিছু খাওয়া হয় না, আমার খুবই ক্ষুধা পেয়েছে। 4 বছর বাড়ি থেকে দূরে ছিলে, এই নয় যে তুমি বাড়ির নিয়ম কানুন ভুলে যাবা। বাড়ির পুরুষরা আগে খাবার খেয়ে নেই, তারপর খেতে বসবা। বিরক্তি প্রকাশ করে তে ছাপলেন ভাবেই তার মাকে বলল, দেখো মা, আমার এই অদ্ভুত নিয়ম ভালো লাগে না। যদি খাবার দিতে ইচ্ছা হয় দাও, না আমি বাইরে গিয়ে রাস্তায় আশেপাশে রোদাই খেয়ে নিব। রাত থেকে পেটে ইঁদুর চুচু করছে। তের মা থেকে কিছু বলবে তার আগেই তার ছোট চাচি খাবারের প্লেট হাতে ধরিয়ে দিয়ে বলল, তুই এরকম কেন হয়ে গেলি তে? প্রাকচটা গম্ভীর। তে কিছু না বলে খাবার নিয়ে চুপচাপ টেবিলে খেতে বসলো। তে বারান্দায় দাঁড়িয়ে ভেবেছিল জাঙ্কুককে নিয়ে মা চাচাদের সাথে কথা বলবে, কিন্তু তাদের ব্যবহার, কথাবার্তার ধরন বুঝলো তারা তার সাথে কখনোই সাই দিবে না। তাই এখন তে খাবারের টেবিলে বসে বাবা চাচাদের জন্য অপেক্ষা করছে। তের দাদার 3 ছেলে 1 মেয়ে। তের বড় চাচার 2 ছেলে 1 মেয়ে। জিয়ন জাঙ্কুক, জিয়ন কাই আর জিয়ন ইয়েজি। জিয়ন জাঙ্কুক বড়, কাই মেজো আর ইয়েজি ছোট। তের বাবা মেজো, তার ঘরে তে আর তার ভাই সুগা। ছোট চাচার ঘরে 2 মেয়ে, রোজ, জেনি আর 1 ছেলে ইউনো। ফুপুর 1 ছেলে 1 মেয়ে, বোগাম আর লিসা। অদ্ভুত হলেও সত্যি তে এই পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য। ছোট থেকেই তে খাবার খাওয়াতে অনেক ধীর স্থির। খাবার নিয়ে বসেছে, ঘড়ির কাঁটা মিলে আধা ঘন্টা হয়ে যাবে। এরই মাঝে বাড়ির পুরুষেরা খাবার খেতে এলো। তেকে এখানে দেখে কেউই প্রতিক্রিয়া করলো না, কারণ এই পরিবারের সবাই জানে সে নিয়ম ভাঙার কারিগর। জাঙ্কুক তার সাথে চলে, চেলাপেলাদের নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে আছে, আর চোখে খাবার রেখেতে তাকিয়ে আছে। ঘামার্ত পুরুষটিকে তের কাছে খুবই লোভনীয় খাবারের মতো লাগছে। সবাইকে হাতের আঙ্গুল ইশারা দিয়ে কিছু বুঝিয়ে দিচ্ছে, যেন এই রংমহলের রাজা সে। এক পর্যায়ে কথাবার্তা শেষ করে উঠে দাঁড়ালো। পাশে থেকে ছেলেরা সালাম জানিয়ে চলে গেল। সোফা থেকে টাওয়ালটা নিয়ে শরীরটা মুছতে মুছতে খাবার টেবিলে এসে তের পাশে চেয়ারে বসলো জাঙ্কুক। সে বসতেই তে খাবারের প্লেটটা নিয়ে উঠে দাঁড়ালো। 2 পা এগোতেই তের মা চিল্লিয়ে বলতে লাগলো, এখনো খাবারের প্লেটে অর্ধেক খাবার থাকে কি করে? তোর না অনেক খিদে পেয়েছে, খাটতারামি করে এখনই খাবার খেতে বসলি। তুই না আধা ঘন্টা ধরে খাইতেছিস, খাবার তো প্লেটেই রয়ে গেছে। তুই কি কখনোই পরিবর্তন হবি না তে? আমার খাওয়া শেষ। কথাটি বলেই খাবারের প্লেটটা রান্নাঘরে রেখে
তে। বাড়ির পুরুষেরা সবাই এখানে আছে, তাই তের মা আর কথা বাড়ালো না। তে ভাবছে এখন উত্তম সময় তার কথা বলাটা। তাই তে বড় চাচা বাবাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, বড় চাচা, বাবা, এখানে তো সবাই আছেন, আমার আপনাদের কিছু বলার আছে। আমি তো এইচএসসি পরীক্ষা দিয়েছি, আমি চাচ্ছিলাম আমার বাকি পড়াশোনাটা বাইরে শেষ করতে। তাছাড়া ভাইয়া তো বাইরেই পড়াশোনা করছে, আমি না হয়। দেখে কথাটা শেষ করতে না দিয়ে জাংকুক বলল, সুগার সাথে নিজেকে তুলনা করিস না, আমি তোকে কোথাও যাওয়ার পারমিশন দেব না। তাছাড়াও কয়েক মাস পর সুগাও দেশে ফিরবে, তারপর হয়তো অ্যাব্রোড নাও যেতে পারে। তুই যদি পড়তে চাস তাহলে দেশে থেকেই পড়তে হবে, ভালো করে অ্যাডমিশনের প্রিপারেশন নে, ঢাকাতে চান্স পেতে হবে। আর যদি না পড়তে চাস আমার আপত্তি নেই, জমিয়ে সংসার করে চল। জাগর কথা শুনে গা পিতে জ্বলে উঠল তের। তে মনে মনে ভাবে, কি বেহায়া নির্লজ্জ পুরুষ কথাকার, সব কথাই তার নাক গলাতেই হবে, বাড়ির সকল ডিসিশনে তার কথাই হবে। তে নিজেকে শান্ত করে বলল, জাঙ্কুক ভাইয়া, আমার জীবনে আপনি আর নাক গলায়েন না, অধিকার খাটায়েন না। কে আপনি? আপনাকে। জাঙ্কুক গভীর গলায় বলল, তেহু, সবসময় তোর পাগলামি মেনে নেওয়ার মতো সুপুরুষ আমি নই। আমি যা বলবো সেটাতেই শুরু, সেটাতেই শেষ। তাছাড়া আমি তোর হাজবেন্ড, তো তোর সকল কিছু। এবার তেলে বেগুনে জ্বলে উঠল তে। আপনি আমার 14 বছরের বড় মিস্টার জিয়ন জাংকুক, আমি কেন আপনার মতো বয়স্ক পুরুষকে স্বামী হিসেবে মেনে নেব? আপনাকে আমি স্বামী হিসেবে মানা তো দূরে থাক, আপনাকে তো আমি। তের বাবা গভীর গলায় ডাক দিয়ে বলল, তে, কথা সামলে বলতে শিখো, বড় হয়েছে এখন। তাছাড়া তোমার মানা না মানাই সত্যিটা পাল্টে যাবে না, তোমাকে এটা মেনে নিতে হবে। ক্ষিপ্ত চোখে জাংকুকের দিকে তাকালো তে। সে মিটিমিটি হাসছে, যেন পাহাড় সমুদ্র সৈকত জয় করে এসেছে সে। সত্যি বেচারি তের জীবনে টর্নেডো ঝড়, সাইক্লোন ঝড়, নার্গিস ঝড়, মস্ত বড় একটা আপদ, ঘূর্ণিঝড়। নিজের চুল এখন নিজেরই ছিঁড়তে ইচ্ছা করছে তের। তার জীবনে এই ব্যাটার কারণে মনে হয় ভেড়া বালও ছিঁড়তে পারবে না, জাংকুকের পারমিশন লাগবে। তে দপাদপ হেঁটে সিঁড়ির দিকে গেল। সে থেমে গিয়ে বলল, বাবা, আমি এখন 18তে পা দিয়েছি, অষ্টাদশের ঘড়ি পূর্ণ হয়ে গেছে, আমার জীবনের সিদ্ধান্ত আমি নিতে পারি। আমি জাংকুক ভাইয়ের সাথে কখনো সংসার করব না, যাকে ভাইয়ের চোখে দেখি তাকে নিয়ে সংসার করতে পারবো না। আমি মিস্টার জিয়ন জাংকুকের থেকেও ইয়াং কাউকে ডিজার্ভ করি। কারো কোনো রিঅ্যাকশন দেখার জন্য দাঁড়িয়ে থাকলো না তে, তাড়াতাড়ি উপরে চলে গেল। জাংকুক খাবার ছেড়ে উঠে দাঁড়াতেই আরএম ডেকে বলল, জাংকুক, শান্ত হয়ে বসো, তে এখনো ছোট, আর একটু সময় দাও। বাবা, অনেক হয়েছে, এবার থামো। ও নিজেই তো বললো ও নাকি বড় হয়েছে, অষ্টাদশী ঘড়ি পূর্ণ করেছে। আমার জিনিস এবার আমাকে বুঝে নিতে দাও। ও জাংকুককে দেখেছে, তবে শান্ত ও নীরব জাংকুককে। জাংকুক যখন উত্তেজিত হয়ে যায় তখন ভয়াবহ দুর্বিষহ ডেকে আনে। আজ থেকে জীবনে আমি জাংকুকের অন্য রূপের আগমন ঘটাবো, আশা করবো তোমরা আমাদের মাঝে আসবে না। জাংকুক যেন পরিবারের সদস্যদের মাঝে এক প্রকার নীরব থ্রেড দিয়ে গেল। জাংকুক আর খাবার খেলো না, চুপচাপ সিঁড়ির দিকে পা বাড়ালো। রুমে এসে উড়াধুরা নাচছে তে। এখন একটা লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে তার। কতগুলো কথা শুনে এসেছে, নিজেকে শান্ত করলো তে। যেদিন মুক্তি পাবে এই আবদ্ধ রংমহল থেকে, সেদিনই না হয় পার্টি করবে, এই ভেবে মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে তে। হঠাৎ করে দরজা বন্ধ করার শব্দে চমকে উঠল তে। পিছনে তাকিয়ে দেখে জীবনে খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ দাঁড়িয়ে আছে। না, দরজা বন্ধ করে নাই, বরং দরজাটা খুলে হাসি মুখে ভিতরে এসেছে। তে খুশি হলো, যাকে বলে মাত্রাতিক খুশি। দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলো। আল্লাহ, আজকে আমি কার মুখ দেখে উঠেছি? ইয়ে যে আপু, তুমি এখানে এই বাড়িতে এত সকালবেলা? ইয়ে যে তের থেকে বয়সে 4.5 বছরের বড়। তার বিয়ে হয়েছে 4 বছর আগে। স্মৃতির পাতায় 4 বছর আগে সেই বছরটি বড়ই ভয়ঙ্কর তের কাছে। কালো অতীত, কি নেই সেই বছরটিতে? ইয়ে যে তেকে মাত্রাতিক ভালোবাসে। আদরে গলায় বলল, আরে থাম থাম, এতগুলো প্রশ্ন একসাথে কেউ করে? পাগলি, আগে বল কেমন আছিস? সেই যে আমার বিয়ের বছরে এই বাড়ি থেকে বের হলে আর তো দেখা সাক্ষাৎ নেই রাজকুমারী, শুধু ফোনেই কথা বলা। খুশি হয়েছি তুই সে ধাক্কাটা ভুলে এ বাড়িতে ফিরে এসেছিস। তে মুখটা পানসি করে বলল, রাখো তো সে কথা, কখন এলে বললে না তো? দুলাভাই কি এসেছে? তোমার সোনামাইটা কি অবস্থা? কোথায় সে? এক নজর দেখার জন্য মন ইতপিত করছে। এলাম কিছুক্ষণ আগে, যখন আপনি সিঁড়িতে দাঁড়িয়ে কথার তীরে আমার ভাইকে আঘাত করছিলেন। আপনি কি তাহাকে চেনেন না? জানেন না? আপনার কি তার গম্ভীরতা, পাগলামি, রাগী এক অদ্ভুত ব্যক্তিত্বের দিকের কথা শুনেন নাই? কেন ঘুমন্ত সিংহকে জীবিত করছেন আপনি পিচ্চি? জেগে ওঠা গর্জে ওঠা সিংহকে সামলাতে পারবেন তো পিচ্চি? মুচকি হেসেই বলে ওঠে ইয়েজি। তে চোখ দুটো নিভে নিভে করে বলল, আমার সাথে একদম রসিকতা করবে না ইয়েজি আপু। আর জাকুব ভাইয়ের মতো এত পিচ্চি পিচ্চি করো না কেন? ইয়েজি তের কথা শুনে মুখ চেপে হাসছে। আমি আর ছোট্ট কিন্তু তে নই, আমি বড় হয়ে গেছি। হতে পারে তোমার ভাইয়ের অনেক ফ্যান ফলোয়ার আছে, মেয়েরা এমনই ইয়াং, হ্যান্ডসাম, পাওয়ারফুল, বুদ্ধিমান পুরুষের জন্য পাগল। কিন্তু আমি না, পুরো একটা পুরুষ আর সুন্দর সুখী জীবনে টর্নেডো সাইক্লোনের মতো ঘূর্ণিঝড় নিয়ে এসেছে। তোমার ভাইকে আমি মানি না, তার কথা শুনতেও চাই না, আমি তার থেকে মুক্তি চাই। সরো তো সরো এখান থেকে, আমি জিহোর কাছে যাই, দুলাভাইয়ের সাথেও পরিচয় হয়ে আসি। জিহো ইয়েজির একমাত্র ছেলে। তে রুম থেকে বের হয়ে গেল। ইয়েজির মুখে একটু কালো আধা দেখা গেল। দু চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ছাড়লো। মনে মনে বলল, চঞ্চল মেয়েটি কি সত্যি পাল্টে গেছে? নীরব হয়ে গেছে নাকি রাগী হয়ে উঠেছে? সে যাই হোক না কেন, তোর মুক্তি নেই তে,
এই আবদ্ধ রংমহল থেকে। না, মুক্তি নেই। রুম থেকে দৌড়ে বের হয়ে গেল জিহুর খোঁজে। যদিও খুঁজে পাওয়াটা বেশি দুষ্কর হয়ে উঠবে না তের কাছে, কারণ বাড়িতে মানুষের সংখ্যাটা খুবই কমে গেছে। তের ছোট চাচার মেয়ে ও ছেলে দুজনে শহরের বাইরে। রোজ সিলেটে ওসমানী মেডিকেল কলেজে চান্স পেয়েছে, সেখানে সে পড়াশোনা করছে। আর ইউনো, সে একজন পুলিশ অফিসার। আপাতত সিলেটে ট্রান্সফার হয়েছে রোজের জন্য। শেষে রইল কাই, যাকে তে সবচেয়ে বেশি ঘৃণা করে। জীবনে হয়তো জাঙ্কুকে ক্ষমা করে দিলেও তাকে তে কখনোই ক্ষমা করতে পারবে না। তার প্রতি রয়েছে তার এক বুক ভর্তি অভিশাপ। যাই হোক, এ বাড়িতে সব বড়রাই থাকে, তাই শুধুমাত্র কয়েকটা রুমই খোলা, বাকিগুলো বন্ধ থাকে। 2 দিন পর পর কাজের লোকেরা পরিষ্কার করে। জিয়ার কণ্ঠস্বর ভেসে আসছে, সে খুবই খুশি মনে হচ্ছে। তার হাসি আর অস্পষ্ট মিষ্টি ভয়েস জানান দিচ্ছে সে প্রাণ খুলে হাসছে, খুবই আনন্দ পাচ্ছে। এগুলো ভাবতে ভাবতে কখন যে কাঙ্ক্ষিত রুমটার সামনে চলে এলো তে বুঝতে পারেনি। ভালো করে তাকাতে দেখে জাঙ্কুকের রুমের দরজার সামনে। দরজাটা খোলাই রয়েছে। জাঙ্কুক রেডি হচ্ছে, জিহোকে কিছু বলছে আর তা শুনে জিহো হাসছে। আর কিছুক্ষণ পর পর জাঙ্কুকে জড়িয়ে ধরছে, ফাইল সহ প্রয়োজনীয় জিনিসপত্রগুলো এলোমেলো করে দিচ্ছে। জাঙ্কুক বিভিন্ন বাহানায় সেগুলো নেওয়ার চেষ্টা করছে। জাঙ্কুক সত্যি মানুষটি অদ্ভুত। মাঝে মাঝে তেও দোটানায় পড়ে যায়। তার সবকিছুই কোনো না কোনো ভাবে চম্বুকের মতো টানে তেকে। শুধু তেই নয়, তাহার কর্মকাণ্ড সত্যি এতটাই প্রশংসনীয় যেটা ভালো থেকে মন্দ সব মানুষের মনেই ধরবে। ইভেন এমনও কথা শোনা গেছে শত্রুরা তার কাজে, কর্মকাণ্ড, ব্যবহার, বুদ্ধিমত্তার প্রশংসা করে। তে যেখানে 2-3 মিনিট দাঁড়িয়ে আছে সেটা জাঙ্কুক খেয়ালই করেনি। তে আর ভিতরে গেল না, পিছু পায়ে পা দিতেই কারোর সাথে ধাক্কা খেতে খেতে বেঁচে গেল। দেখে ইয়েজের হাজবেন্ড দাঁড়িয়ে আছে। তেকে দেখে সে 32 পাটি দাঁত বের করে একটা হাসি দিল। একে তো ধাক্কা, তারপর 32 পাটি দাঁত বের করে হাসি দেখে একটু অপ্রস্তুত হয়ে গেল তে। যদিও মুখে প্রকাশ করলো না, নিজেকে সামলে বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? শেষে আগের মতো হাসিতেই মাথা দুলিয়ে বলল, ভালো ভালো। তুমি তে না, আমার মেজো চাচা শ্বশুরের মেয়ে না? তে মাথা নাড়িয়ে হ্যাঁ বাধক ইশারা দিল। ইয়েজের হাজবেন্ড চোখ দুটো বড় বড় করে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। দৃষ্টিটা তের কাছে দৃষ্টিকটু লাগলো। শুভ বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই মেয়ে কত বড় হয়ে গেছে, সুন্দরও তো হয়ে গেছে। তুমি তো আগেও সুন্দর ছিলা, তবে এখন দেখতে, বলেই উপর থেকে নিচ বরাবর তাকাচ্ছে। শরীরের দিক দিয়ে তে ওনারা ঠিক আছে কিনা দেখলো। এর মধ্যেই সে এগিয়ে এসে তের মাথায় হাত দেওয়ার উদ্দেশ্যে হাত বাড়াতেই তে অপ্রস্তুত হয়ে চোখ বুজে ফেললো। হঠাৎ করে কেউ তেকে তার সাথে মিশিয়ে নিল। চেনা পারফিউমের ঘ্রাণ এসে তের নাকে বাড়ি খেলো, সেই সাথে শীতল স্পর্শ। মুহূর্তের মধ্যেই বুঝে উঠতে সক্ষম হলো এটা জাঙ্কুক। চোখ খুলে উপরে তাকাতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। এক হাতে জিহোকে কোলে নিয়ে আরেক হাতে তেকে নিজের বাহুডারে আবদ্ধ করে রেখেছে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, জিহোকে কোলে নে আর রুমে যা, বলেই জিহোকে তের কোলে দিয়ে দিল। জিহোর সাথে ফোনে ভিডিও কলে প্রায় কথা বলে তে, তাই তেকে দেখে কোলে ঝাঁপিয়ে পড়লো। আরে শালা সাহেব, শালিকাকে কোথায় যেতে বলছেন? সেই বিয়ে বাড়িতে ছোট থাকতে দেখেছিলাম, এখন তো যে সুন্দরী হয়েছে অপ্সরাকেও হার মানাবে। আরো কিছু বলার আগে জাঙ্কুক তের দিকে সেই বিখ্যাত চোখ লাল করা দৃষ্টিতে তাকিয়ে রাগী কণ্ঠে বলল, তুই যাস না কেন এখান থেকে, যা। একটু চিলেই বলল জাঙ্কুক। তে চুপচাপ জিহোকে নিয়ে স্থানটি ত্যাগ করলো। অন্যদিকে জাঙ্কুক খুবই রেগে আছে। নিজের বোনের স্বামীর চরিত্রে যে একটু উপর নিচ সে জানে, তবে আজ তার সামনে যে এরকম করবে জানা ছিল না। সে কখনোই বোনকে এরকম একটা পরিবার আর ছেলের সাথে বিয়ে দিত না। তবে জাঙ্কুকের দাদার বন্ধুত্ব ছিল বেশ গভীর। বন্ধুত্বের গভীর মায়া কথা দিয়েছিল এই বংশের মেয়ে তাদের বাড়ির বউ হবেই হবে। তাই তো নামজুন বিনা বাক্যে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়ে গিয়েছিল। তাই তো না চাইতেও মুরব্বীদের দেওয়া ওয়াদার বলি হয়েছে ইয়েজি। এসব কিছু জাঙ্কুক ইয়েজির বিয়ের পর জেনেছে। পরিবারের বংশের সম্মান বাঁচাতে কথা রাখতে সে চুপচাপ আছে, আর তার চুপচাপ মেনে নেওয়ার মাসুল গুনছে ইয়েজি। জাঙ্কুক নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, ছোট বোনের জামাই আপনি, এখনো সময় আছে, এই লেবাসটা পাল্টান। আমি সবসময় এড়িয়ে যাব না। তাছাড়া ও আপনার শালীনা, ভাবিও লাগে, আমার বিবাহিত স্ত্রী, যথেষ্ট দূরে থাকবে। নিশ্চয় জানেন জাঙ্কুকের নজর চিলের থেকেও ভয়ঙ্কর। শ্বশুর বাড়িতে এসেছে, শ্বশুর বাড়ির ভোজন বিলাস করবেন, শুধুই পচাশ আমাকে পাকাটবেন না। জাঙ্কুক দপাদপ শুভকে অতিক্রম করে চলে গেল। সে ক্ষোভ ভরা চোখ নিয়ে তাকিয়ে রইল। একটা বাঁকা হাসি দিয়ে নিজের চুলগুলো পিছনে ঠেলে দিল। মনে মনে জাঙ্কুককে আজ অসংখ্য ধন্যবাদ জানিয়েছে তে, অপ্রস্তুত সময়ে তাকে রক্ষা করেছে বলে। তে মনে মনে ভাবছে, তবে ধমক না দিলেও পারতেন, শুধু শুধু রাগ দেখালেন। ভালো করে বললে কি হতো, যারা দোষ করেছি, দোষ না করলেও আমি দোষী থাকবো সারা জীবন তার চোখে, বলেই মুখ ভেঙচি কাটলো তে। সারাটা দিন ভালোই গেল তের। ইয়েজি জামাই সকালে চলে গেছে, কি যেন মিটিং আছে। জাঙ্কুক আজ দুপুরে ফিরে নাই, সেও ব্যস্ত। তের বাবা চাচারাও ব্যস্ত বিজনেস নিয়ে। সন্ধ্যা হতেই এই রংমহলে যেমন পুরুষদের বিস্তার চলে, ঠিক তেমনই দিন হলেই এই রংমহলে মহিলারাই রাজ করে। কেটে গেল 2 দিন। আজ বিকেলে ইয়েজিও চলে গেছে। তের মনটা বড্ড খারাপ লাগছে। জিওর কথা বারবার মনে পড়ছে তার।
মেয়েদের সাথে তার শ্বশুরবাড়ি এ যেন এক অদ্ভুত সম্পর্কের মধুরতা, যেখানে মেয়েরা বিয়ে হলে শ্বশুরবাড়ির হয়ে যায়, বাবার বাড়ির নামে মাত্র মেহমান হয়ে যায়। সন্ধ্যা হয়েছে সেই কবে, এখনো ছাদের উপরে দোলনাটায় বসে আছে তে, দোল খাচ্ছে আর জীবনের হিসাব মিলাতে ব্যস্ত। হঠাৎ কারো আগমনের শব্দে একটু ধরফড়িয়ে উঠলো। বুকে একদলা থুতু দিয়ে পিছনে ফিরে তাকিয়ে দেখে জাঙ্কু দুই হাত বুকের উপর ভাঁজ করে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে তাকে, যেন এই ভঙ্গিমাটা শুধু তাকেই মানায়। মুখে একটু ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, তবুও সৌন্দর্যের অন্য এক মাধুর্যতা তার চেহারায় ফুটে উঠেছে। কিরে, এভাবে তাকিয়ে আছিস কেন? যেভাবে দোলনায় দোল খাচ্ছিস আবার বড় বড় চোখ করে তাকিয়ে আছিস, সন্ধ্যাবেলা ভূত পিশাচে ধরলো নাকি? তা আমি আশা করি না তোকে ভূত পিশাচে ধরবে, কারণ তুই নিজেই তো একটা পেতনি। তাছাড়া ভূত পেতনি সব ধরনের বিমরতি ছাড়াতে পারি, ছাড়িয়ে দিব নাকি রে? এমন কথা শুনে কোনো মেয়ে ঠিকঠাক মতো বসে থাকতে পারে? কে বসে থাকতে পারলো না, দোলনা থেকে দাঁড়িয়ে পড়লো। মুহূর্তেই তরতরের একটা 420 ভোল্টে বেড়ে গেল। জোরে চিল্লিয়ে বলল, শালা করলার বাচ্চা! মুখ খুলেই কি তার কথা বের হয় তার। বড় চাচিকে আপনার মুখে জন্মের সময় মধু দেয় নাই? আপনি পেতনি, আপনার 14 গোষ্ঠী পেতনি। না না না, পেতনি তো মেয়েদের বলে, আপনি পেতনা। তাহলে 14 গোষ্ঠীও পেতনা, পিছাস, রাক্ষস, ঘূর্ণিঝড় মহাসেন। সাথে সাথেই দুই হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল তে, আর মনে মনে বলল, হাই হাই, কি বলে ফেললাম। হ্যাঁ, তে খুব রেগে তো কথাগুলো বলে ফেললো। তবে এর পরিণতিতেও হিসাব করেছে কি? কোথায় তে ভেবেছিল এই জাঙ্কুককে এড়িয়ে চলবে, এখন তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের করে ফেলেছে সে। এর মধ্যেই জাঙ্কুক তে দেখে এগিয়ে এলো। জাঙ্কুক এগোতেই তে এক কদম পিছিয়ে গেল। হঠাৎ তের কি হলো? তের মনকে মস্তিষ্ক সাহস দিচ্ছে, ভয় পেতে নেই তে, ভয়কে জয় করতে হয়। কিন্তু বিপরীতে মন মস্তিষ্ককে জানান দিচ্ছে, একলা ছাদে বাঘের সামনে ছোট্ট একটি ছাগলছানা। আহ, কি ভয়ানক দৃশ্য! তের ভাবনার মধ্যে জাঙ্কুক তের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে। হয়তো তাদের মাঝে এক হাত ফাঁকা আছে, অথবা তার চেয়েও কম। কি যেন বলেছিলি? আমি একটু বয়রা টাইপের মানুষ, বেশি জোরে কথা বললে কানে কম শুনি। তুই হিসাব কষতে ভুল করেছিস মেয়ে, আমার 14 গোষ্ঠীর মধ্যে তুইও একজন। কিন্তু শোন মেয়ে, তুই কি একটু আস্তে আস্তে রয়ে শুয়ে আমাকে বলবি কি যেন ঘূর্ণিঝড় মহাসেন বলেছিলি? তে ভয়ে কাচুমাচু হয়ে গেল। কিছু না বলেও আর চোখে তাকিয়ে মুখটা ভেঙচি দিল, আর মনে মনে ভাবছে, সব জেনে শুনে ঢং করছে বেটা শয়তান। তবে ভালোই বুদ্ধিমান, দারুণ হিসাব কষেছে তো। সত্যি তো আমিও তার গোষ্ঠীর একজন। এই সত্যিটা পশ্চিম পাল উল্টে গেলেও সত্যি থাকবে। তার মানে ঘুরে ফিরে আমি প্রমাণ করলাম আমি পেতনি। ভাবা যায় কত বড় ব্যস্ত হয়েছে বেটা। যাকে এখন হেরে গেলে চলবে না। হঠাৎ করে জাঙ্গু হো হো করে হেসে উঠলো। তার হাসিতে তে দুই ভুরু কুচকে তার দিকে তাকালো। এই পিচ্ছি শোন, কেমন চিন্তা করছিস? তোর মাথায় বুদ্ধি নেই। গোবর গোবর, যেখানে গোবরে পদ্ম ফুল ফোটা তো দূরের কথা, জঙ্গলি ফুলও ফুটবে না। শোন, তার চেয়ে বরং এটা বল, তুই আমার সন্নিকটে আসলে ভেজা বিড়ালি হয়ে যাস কেন? ভয় পাস নাকি আমাকে? তুই নাকি আমাকে ভয় পাস না? কিন্তু পিচ্ছি মানুষ তো পিচ্ছি। বলেই আবারও হো হো করে হেসে উঠলো জাঙ্কুক। জাঙ্কুকের হাসি দেখে এবার তের গা পিত্তি জ্বলে উঠলো। সাহস নিয়ে বলেই ফেললো, আমাকে মোটেও পিচ্ছি রাখবে না মিস্টার জাঙ্কুক। নিজের দিকে তাকান, বুইড়া বেটা, বয়সের ভারে সবকিছু শেষের পথে। জাঙ্কুক হাসি থামিয়ে বলল, দেখো মেয়ে, আমি মোটেও বুইড়া না, বয়স মাত্র 32। একটা ছেলের জন্য পারফেক্ট বয়স বিয়ে করে বাচ্চার বাপ হওয়ার। তাছাড়া আমাকে দেখে হাজারো মেয়েরা ফিদা হয়ে যায়, ক্রাশ খায়। কত মেয়ে রাতের ঘুম না হওয়ার কারণ এই এমপি জীবন জাঙ্কুক। আর তুই আমাকে বুইড়া বেটা বলস? সাহস তো কম না তোর। বলেই চোখগুলো বড় বড় করে ভ্রুযুগল নাচে জিজ্ঞেস করে জাঙ্কুক। তে মাঝে হাত দিয়ে মুখটা ভেঙচি কেটে বলল, আসছে বুইড়া শালিক একটা। জানেন তো পাকা বাস ঠাস ঠাস করে বেশি। জাঙ্কুক হঠাৎ তের দিকে ঝুঁকে পড়ল। তে ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। ঘাড়ে গরম নিঃশ্বাস পড়ছে, যা মুহূর্তের মধ্যেই তেকে কাঁপিয়ে তুলছে। এর মধ্যেই জাঙ্কুক ফিসফিস করে বলল, শোনো পিচ্চি মেয়ে, একবার গভীরতায় হারিয়ে দেখো। আমার মধ্যে যৌবনের রস টস টস করছে। কাঁচা বাসে যা পাবা না, তাহা পাকা বাস, অর্থাৎ আমাতে পেয়ে নিজেকে ধন্য মনে করবা। চলো একটু পরীক্ষা করি দুজনে। কথাটা শুনে দু কদম পিছিয়ে গেল তে। তে মনে মনে ভাবছে, কি সাংঘাতিক পুরুষ মানুষ, সম্পূর্ণ নির্লজ্জ, বেহায়া, লাগামহীন মুক্তার। তার কি একটু ঠোঁটে বাঁধে না এরকম বেশরম কথা বলতে? এ কি, তুই তো দেখে লাল চাই ফুলের মতো, আর গাল দুটোও করেছিস পাকা টমেটোর মতো। হয়েছে কি চুরুইব, প্রেমে ট্রেমে পড়েছিস নাকি? চল রোম্যান্স করি। আমার আপত্তি নেই, তোর এমন বেহাল দশা দেখে আমার তোকে এখনই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। তের চোখ দুটো বড় বড় হয়ে গেল, দুই হাত কানে ধরে রাখলো। তবুও মনে হচ্ছে কান থেকে ধোঁয়া বের হচ্ছে তার। কথাগুলো মন সহ মস্তিষ্কের নিউরনের রন্ধে রন্ধে তীরান্দাজ করছে। কি করবে ভেবে না পেয়ে, সামনে ফাঁকা পেয়ে আস্তাগফিরুল্লাহ বলেই দিল এক দৌড়। কোনো মতে এক প্রকার পালালো তে। জাঙ্কুকের চোখের আড়াল হয়েই বড় বড় দম নিচ্ছে সে, আর ভাবছে, এ কি আজব লোক রে বাবা, মুহূর্তেই গন্ডগোল। ইস, কথাগুলো কানে বাজছে এখনো, মস্তিষ্কে চট পাকাচ্ছে। মনে মন তাকে খেতাব দিল মিস্টার নির্লজ্জ। এদিকে জাঙ্কুক তার চুরুই বউয়ের কাণ্ড দেখে মুচকি মুচকি হাসছে। তার রংমহলের চুরুই বউ সবাইকে চিলিয়ে চিলিয়ে বলে বেড়ায় অষ্টাদশী গণ্ডি পেরিয়েছে।
বড় হয়ে গেছে। অথচ কাণ্ডগুলো দেখো। ঘন্টাখানেক পর রুম থেকে বের হয়েছে বেচারিতে। এদিক সেদিক তাকাচ্ছে আর হাঁটছে, কারণ আজ আর জাঙ্কুকের সামনে পড়ার ইচ্ছা তার নেই। ইস, কি লজ্জা, কি লজ্জা তার। এরকম সাংঘাতিক পুরুষ মানুষের থেকে দূরে দূরে থাকাটাই বেটার। বুদ্ধিমানের কাজ মনে করছে তে। তে রাতের খাবার খেতে বসেছে। অবশেষে জানতে পারে জাঙ্কুক বাসায় নেই। সন্ধ্যায় কি যেন জরুরি কাজের জন্য বাসায় এসেছিল। কাজ শেষে সন্ধ্যার নাস্তা খেয়ে আবারও চলে গেছে। রাতের খাবার খেয়ে রুমের দিকে হাঁটা দিল তে। কিন্তু হঠাৎ পা দুটো তার বাবার রুমের সামনে থেমে গেল। পরিচিত কণ্ঠস্বর শুনে বাবার রুমে ওকে দিল।